জাতীয় সমাবেশ করে জামায়াতে ইসলামী রাজনীতিতে নতুন মেরুকরণ করেছে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন সাংগঠনিক শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখা আর সরকারের সাথে সমঝোতার পথ খুঁজছে দলটি। তবে জামায়াত নেতারা বলছেন সমাবেশে তারা দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত নতুন দেশ গড়ার বার্তা দিয়েছেন। ৭ দাবিতে শনিবার ঢাকায় সমাবেশ করে জামায়াতে ইসলামী। সমাবেশে বিপুল উপস্থিতি নিয়ে নানা মহলে আলোচনা চলছে। প্রশ্ন উঠেছে, সমাবেশ থেকে কি বার্তা দেওয়া হলো। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলছেন, সমাবেশের মধ্য দিয়ে ৫৪ বছরের অপশাসন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করে নতুন দেশ গড়ার বার্তা দেওয়া হয়েছে। তাগিদ দেওয়া হয়েছে ৭ দফা দাবির বাস্তবায়নে। পরিবর্তন যদি চান তো এমন নেতৃত্ব, এমন আদর্শ যাদের কাছে আছে, যা আপনারা আগে দেখতে পাননি, সেখানেই আপনারা ভোট দেন, তাদেরকে নেতৃত্বে আনেন, সেই আদর্শের ভিত্তির উপরে দেশ গড়ার জন্য শাসন ক্ষমতার পরিবর্তনের সুযোগ দেন। দ্যাট ইজ আওয়ার মেসেজ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সমাবেশ দিয়ে বিএনপি পক্ষের এবং জামায়াত ও সমমনা দলগুলোর মধ্যে নতুন মেরুকরণের সূচনা হলো। বাংলাদেশের রাজনীতিতে একটা মেরুকরণ ঘটতে যাচ্ছে। একটা হলো যে বিএনপি তার সমমনা দল, একটা জামাত আর তার সমমনা দল। সম্মেলনটা করেছে আপনার শক্তি প্রদর্শন করার জন্য, একটা মেসেজ প্রতিপক্ষকে দেওয়া যে এই আমার শক্তি, আমার সঙ্গে আসো, আমার সঙ্গে সমঝোতা করো, যাতে আমরা একটা কমন গ্রাউন্ডে পৌঁছতে পারি। জামায়াত বিএনপির প্রতিপক্ষ হয়ে উঠেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বলেন, নিজেদের গুরুত্ব বাড়ানোর পাশাপাশি ভারত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করতে চায় জামায়াত। এখন আর জামাত এবং বিএনপির মাঝে কোনো ঐক্য আমরা দেখতেছি না, বরং তারা একে অপরের প্রতিপক্ষ। দেশে তাদের গুরুত্ব বাড়ানো, ইসলামের গুরুত্ব বাড়ানো তারা যেভাবে বুঝে, ভারত বিরোধী ঐক্য তারা শক্তিশালী করতে চায় বলে আমার মনে হয়। প্রতিষ্ঠার পর প্রথমবার এত বড় সমাবেশ করতে পেরে জামায়াত সাংগঠনিক শক্তি দেখানোর সুযোগ পেয়েছে বলে মনে করেন দলের নেতাকর্মীরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখার পক্ষে বিএনপি। রোববার ঐকমত্য কমিশনের সংলাপ শেষে কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে দুটি পদে একই ব্যক্তি থাকার বিরোধিতা করেছে জামায়াত। তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া ও ক্ষমতা কাঠামোর বিষয়ে দলগুলোর মতামত নিয়ে আবারও আলোচনা হবে। রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি এবং দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে। আমরা বিশ্বাস করি যে এটা রিজনেবলি। বৈঠক শেষে এসব বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ত্রয়োদশ সংশোধনীতে থাকা তত্ত্বাবধায়ক সরকারের বিধানে কিছু পরিবর্তন আনার বিষয়ে কথা হয়েছে। দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগের পক্ষে তিনি। পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ টেনে আমরা বলেছি যে যেহেতু দলীয় প্রধানমন্ত্রিত্ব হওয়ার ক্ষেত্রে কোনো যোগ্যতা হতে পারে না, সেই জন্য এই অপশনটা থাকা উচিত, তার ডেমোক্রেটিক রাইটটা অক্ষুণ্ণ থাকা উচিত যে দলীয় প্রধান ইচ্ছা করলে যদি পার্লামেন্টের পার্টি ডিসাইড করে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন। তবে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তির থাকার বিরোধিতা করে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রশ্নে বিএনপির সঙ্গে ভিন্ন মত জানায় জামায়াত। আমাদের স্ট্যান্ড হচ্ছে এনি টু, পার্টিকুলারলি প্রধানমন্ত্রী এবং লিডার অফ দ্য হাউস একজন, আর তখন উনি দলীয় প্রধান হিসেবে থাকতে পারবেন না। কারণ আমরা ব্যালেন্স অফ পাওয়ার গভর্নমেন্টে চাচ্ছি, পার্লামেন্টে চাচ্ছি, তো একইভাবে পার্টিতেও একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকতে হবে, ডেমোক্রেটিক চর্চা থাকতে হবে। এটা হচ্ছে আমাদের স্পিরিট। তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতির বেশিরভাগ প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত বলে দাবি করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। কমিশন দিনের মাঝামাঝি সময়ে আবারও বৈঠক করেছে, বৈঠক করে আরেকটি সংশোধিত সমন্বিত প্রস্তাব উপস্থাপন করেছে। এই প্রস্তাবটিতে বিস্তারিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বলা হয়েছে। এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব বলে আশা প্রকাশ করেন আলী রিয়াজ। আমাদের কমিশনের অবস্থান বা একমত হওয়ার জায়গাটা বলতে পারবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলেমুলামাদের সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ, তাদের মতামত নিয়েই জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাতে চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে
সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। জানান দায় ও দরদের এবং ইনসাফের রাজনীতি করবে এনসিপি। এর আগে মাদ্রাসা পরিচালক ও হেফাজতের শীর্ষ নেতাদের সাথে কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফি ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। স্বাধীনতার পক্ষে, ইসলামের পক্ষে থাকব এবং দেশ গঠনে আলেম সমাজ এবং মাদ্রাসা ছাত্রদের ভূমিকা থাকবে। আমরা সেই নতুন বাংলাদেশ সকলে মিলে সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলব। কক্সবাজারে নাসিরউদ্দিন পাটোয়ারির সত্য উন্মোচন করায় বিভিন্ন স্থানে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাতে চট্টগ্রামে জুলাই পদযাত্রা সমাবেশে একথা বলেন তিনি। এছাড়া সমাবেশে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার দাবি জানায় দলটি। পদযাত্রার ২০তম দিন রোববার সকালে রাঙামাটিতে পদযাত্রা শুরুর আগে চট্টগ্রামে জুলাইয়ের শহীদ পরিবারের সাথে দেখা করেন এনসিপি নেতারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন নাহিদ ইসলাম। বলেন, স্বৈরাচারের দোসরদের বাধায় উপদেষ্টা থাকার সময় শহীদ পরিবারের জন্য নানা উদ্যোগ বাস্তবায়ন করা যায়নি। আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে প্রেশারাইজ করছি সর্বোচ্চভাবে, কিন্তু দেখা গেছে সরকারের উদ্যোগগুলা মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় নাই বা পৌঁছাইতে দেরি করতেছে, বা সেইখানে অনেক ধরনের ঝামেলা আসলে হয়, কারণ এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে। রাঙামাটিতে শিল্পকলা থেকে বনরূপা পর্যন্ত পদযাত্রা করেন এনসিপি নেতাকর্মীরা। তারা বলেন, ৫০ বছর ধরে দেশ বিভক্ত করে রাখা হয়েছিল, যার বড় শিকার পার্বত্য চট্টগ্রাম। পরে রোববার সন্ধ্যায় চট্টগ্রামের বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত হয় এনসিপির সমাবেশ। এ সময় দেশকে কারোর কাছে ইজারা দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তারা। বাংলাদেশ কারো বাপের না, আমরা বাংলাদেশকে কাউকে ইজারা দেই নাই। বাংলাদেশটা হচ্ছে জনতার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ৫৬,০০০ বর্গ মাইলে সবাই ন্যায্য হিস্সা নিয়ে থাকবে। সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানায় এনসিপি। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি করতে বাধ্য হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও জানান, গোপালগঞ্জে সংঘর্ষের জেরে গণগ্রেপ্তার করা হচ্ছে না, অভিযুক্তদেরই আটক করা হয়েছে। রোববার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলি করেছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষের জেরে কঠোর হয়েছে সরকার। পরিস্থিতিতে যেই সময় যেই পরিস্থিতি ওইভাবে ওই ব্যবস্থা নিতে হবে। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গণগ্রেপ্তার করা হচ্ছে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ৫ জন নিহতের ঘটনায় মামলা করা হবে কিনা তা ঠিক করতে কমিটি গঠন করা হয়েছে। গণগ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জে কারফিউ ১৪৪ ধারা না থাকায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। খুলেছে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আদালত। গত কয়েকদিনের তুলনায় সড়কে যানবাহনের সংখ্যা ও মানুষের আনাগোনাও বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। কারফিউ শেষের পর এবার ১৪৪ ধারাও তুলে নিয়েছে প্রশাসন। বুধবার এনসিপির সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। এতে ৫ জন নিহত ও অর্ধশত মানুষ আহত হন। এই ঘটনায় এখনো পর্যন্ত ৮টি মামলায় আসামি করা হয়েছে ৮,৪০৪ জনকে। এখনো পর্যন্ত মোট ৩১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, আজকে সকাল থেকে গোপালগঞ্জের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? এখন তো ১৪৪ ধারা বা কারফিউ কোনো কিছুই নেই, জনজীবনে কি স্বস্তি এসেছে?
গোপালগঞ্জে কিন্তু বিগত 4 দিন কারফিউ 144 ধারা জারি ছিল, মানুষের মধ্যে আতঙ্ক ছিল। এখনও আতঙ্ক যে নাই সেটা বলা যাবে না, আতঙ্ক আছে। তবে আজকে কারফিউ এবং 144 ধারা তুলে নেওয়ার কারণে মানুষের উপস্থিতি কিন্তু সড়কে বেড়েছে। অফিস আদালতে আসছে, স্কুল কলেজের ছেলে মেয়ে যাচ্ছে, স্কুল কলেজ খুলেছে। তো বাজারে আমি গিয়েছিলাম সকালে, বাজারের পরিস্থিতিও ভালো দেখলাম। সেটা হচ্ছে বাজারে গত 4 দিনের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু দ্বিগুণ হয়েছে। তো গোপালগঞ্জের বেশ কয়েকটি কাঁচা বাজার রয়েছে, এই কাঁচা বাজারের সব কয়টিতেই কিন্তু লোক সমাগম বেশ হয়েছে। অফিস আদালতে গতকাল যে পরিমাণ লোক এসেছিল তার থেকে আজকে এই সকালেই বেশি দেখা যাচ্ছে। তো গোপালগঞ্জের জনজীবন স্বাভাবিক হওয়া শুরু করেছে, তবে জনগণের মধ্যে একটা আতঙ্ক কিন্তু রয়েই গেছে, সেটি হচ্ছে গ্রেপ্তার আতঙ্ক। এই গ্রেপ্তার আতঙ্কে তারা কিন্তু দিনরাত পার করছে। বেশ কিছু সাধারণ জনগণের সাথে, ব্যবসায়ীর সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছে ভাই অপরাধীরা তো অপরাধ করে পালিয়েছে, কিন্তু আমরা তো আর পালাতে পারি নাই। এখন আমরা নির্ঘুম রাত কাটাই, কখন পুলিশ এসে হানা দেয়, কখন যৌথ বাহিনী এসে হানা দিয়ে আমাদের ছেলে মেয়েদের তুলে নিয়ে যায়। এই আশঙ্কা কিন্তু তাদের ভিতর খুব একটা পীড়া দিচ্ছে। আর একটা বিষয় হচ্ছে গোপালগঞ্জের যে সংঘর্ষের ঘটনা, হামলা, গাড়ি পোড়ানো, সব মিলে 8টি মামলা হয়েছে। এই 8টি মামলায় 310 জনকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে, আর 8,404 জন আসামি করা হয়েছে। গোপালগঞ্জে এই বিপুল পরিমাণ মামলা এবং আসামি হওয়ার কারণে গোপালগঞ্জের সব শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। এই গণগ্রেপ্তার এড়ানোর জন্য, গণগ্রেপ্তার বন্ধের জন্য কিন্তু গতকাল বিএনপির থেকেও একটি সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছে। আর সকাল 10টায় জেলা বিএনপি থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে বলে আমরা দলীয় নেতাকর্মী সূত্রে জানতে পেরেছি। তো গোপালগঞ্জের আমি আছি এখন আদালত পাড়ায়। এই আদালত পাড়ায় কিন্তু লোক সমাগম বেশ দেখতে পাচ্ছি। কারফিউ এবং 144 ধারা তুলে নেওয়ার কারণে মানুষের মধ্যে স্বস্তি কিন্তু ফিরেছে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, গ্রেপ্তার আতঙ্ক কমুক এটাই প্রত্যাশা। গোপালগঞ্জের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির এমডি সাইফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উঠলেও পদে বহাল তিনি। এসব অভিযোগ তদন্ত করে দেখার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন, যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন খনির ব্যবস্থাপনা পরিচালক। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে 2022 সালে দায়িত্ব পান সাইফুল ইসলাম সরকার। এর আগে 20 বছর খনির বিভিন্ন পদে কর্মরত ছিলেন তিনি। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পাওয়ার পর প্রভাব খাটিয়ে পছন্দের ঠিকাদারকে কাজ দেয়া, অবৈধভাবে নিয়োগ, স্থায়ী জামানত সহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠতে শুরু করে তার বিরুদ্ধে। বিভিন্ন গণমাধ্যমে তার অঢেল সম্পদের মালিক হওয়ার প্রতিবেদন প্রকাশিত হয়। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সবখানে দালিলি প্রমাণ সহ অভিযোগ দাখিল করার পরেও এখন পর্যন্ত কোনো অজানা কারণে যা এখন পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এসব অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি এবং আরও কিছু রেকর্ডপত্র সংগ্রহ করব। এগুলো পর্যালোচনাপূর্বক পরবর্তীতে প্রধান কার্যালয়ে প্রতিবেদন প্রেরণ করা হবে। তবে সব অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন খনির এমডি। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াটভাবে তার অভিযোগগুলি করেছে। আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে যে এই অভিযোগগুলির কোনো বেজ নেই। বড়পুকুরিয়া কয়লা খনিতে জেনারেল ম্যানেজার পদে ছিলেন সাইফুল ইসলাম। পরে পদোন্নতি পেয়ে ব্যবস্থাপনা পরিচালক হন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেট্রো রেলের র্যাপিড পাস দিয়ে চড়া যাবে হাতির ঝিলের বাস ও ওয়াটার ট্যাক্সিতে। এই কার্ড দিয়েই ভাড়া পরিশোধ করা যাবে। এতে যাত্রী সেবার মান বাড়বে বলে মনে করেন সড়ক পরিবহন উপদেষ্টা। রোববার এই কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হলো। রাজধানীর হাতিরঝিলের চক্রাকার বাস সার্ভিস, এখানে টিকিটের পাশাপাশি যুক্ত হলো র্যাপিড পাস। ওয়াটার ট্যাক্সিতেও চালু হলো এই ব্যবস্থা। পুলিশ প্লাজা ও এফডিসির জেটিতে বসানো হয়েছে ডিভাইস।
এতদিন র্যাপিড পাস ব্যবহার হতো শুধু মেট্রো রেলে, এখন বিআরটি রুটে গাজীপুরের শিববাড়ি থেকে মতিঝিলের বিআরটিসি বাসেও ব্যবস্থা থাকছে। কর্তৃপক্ষ জানায় এতে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেয়ার সুযোগ নেই, ঝামেলা নেই নগদ ও ভাঙতি টাকার। সব ধরনের গণপরিবহনই দ্রুতই যুক্ত হচ্ছে র্যাপিড পাস। তাদেরকে আমরা দেখাচ্ছি, ডিসপ্লে করছি, যাতে তারা উৎসাহিত হয় এই মেশিনগুলো যাতে লাগায়। এবং আমরা পুলিশ প্রশাসনের সবার সাথে আলাপ করছি যে আমরা যে কমিটিগুলো আছি বাস রুট রেশনালাইজেশন নিয়ে, তারা এই সিস্টেমগুলো যেন তারা অবশ্যই ব্যবহার করে। কাউকে লাইন ধরতে হয় না, কারণ আপনি ওখানে যাবেন, ওখানে যেয়ে আপনি যে মেশিনে আপনার স্মার্ট কার্ড ব্যবহার করবেন এবং নানান ধরনের আজকাল তো ইভেন টেলিফোনের অ্যাপ দিয়েও করা যায়, নানানভাবে করা যায়। তো আমরা চাচ্ছি যে বাইরের দুনিয়ায় যেটা অনেক দিন আগে থেকে হয়েছে, তো সেটাই আমরা এখানে চালু করতে চাই। আমাদের একটাই উদ্দেশ্যটা হচ্ছে সড়কে গতি বৃদ্ধি করা। এ কার্ড হাতিরঝিল চক্রাকারের বাসের সব কাউন্টারে পাওয়া যাবে, মেট্রো রেলের স্টেশন থেকেও সংগ্রহ করা যাবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছর 3টি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী। আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা জোরদারে দুদেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব অব্যাহত রাখবে। 3টি মহড়ার মধ্যে টাইগার লাইটনিং এবং টাইগার শার্ক মহড়া এ মাসেই অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরে হবে প্যাসিফিক এঞ্জেল মহড়া। রোববার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় 3টি যৌথ মহড়া এবং একটি নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে দুদেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখবে, যা অভিন্ন নিরাপত্তা লক্ষ্যকে আরও দৃঢ় করবে। প্যাসিফিক এঞ্জেল মহড়া প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের চতুর্থবারের মতো এই মহড়ায় অনুসন্ধান, উদ্ধার এবং অ্যারোমেডিকেল কার্যক্রমের ওপর গুরুত্ব দেয়, যা মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াবে। দূতাবাস আরও জানায়, বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত একটি রেজিমেন্ট নতুন RQ-21 ব্ল্যাকজ্যাক সিস্টেম পরিচালনা করবে। এই উদ্যোগ সমুদ্র সীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা মিশন পরিচালনায় সক্ষম করে তুলবে। যুক্তরাষ্ট্র থেকে বছরে 7 লাখ টন করে 5 বছরে মোট 35 লাখ টন গম আমদানি করবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সরকারিভাবে এই গম আমদানির সিদ্ধান্ত হয়েছে। রোববার এ বিষয়ে সচিবালয়ে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাসানাত হুমায়ুন কবির এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস হুইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সওয়ার সই করেন। প্রতিযোগিতামূলক দরে যুক্তরাষ্ট্র থেকে বছরে 7 লাখ টন করে উচ্চমানের গম আমদানি করা হবে। সরকারের আশা, এই সমঝোতা দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও টেকসই করবে। একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে। দুই মাস ধরে বন্ধ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নকশা অনুমোদন সার্ভার ECPS। দীর্ঘ সময় ধরে অকেজো থাকায় থমকে আছে নকশা অনুমোদন থেকে শুরু করে ভূমি ব্যবহারের ছাড়পত্র দেওয়ার কাজ। এতে জনদুর্ভোগের পাশাপাশি সরকারও বঞ্চিত হচ্ছে রাজস্ব আদায় থেকে। এদিকে দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে রাজুক। গত 19 মে হ্যাক হয় রাজুকের ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম সার্ভার। এই ঘটনায় 2 জন গ্রেপ্তার হলেও চালু করা সম্ভব হয়নি সার্ভারটি। এরপর থেকে বন্ধ আছে জমির ছাড়পত্র সনদ দেওয়ার সেবা, পাস হচ্ছে না বাড়ি তৈরির প্ল্যানও। ফলে সেবা প্রার্থীরা পড়ছেন নানা ভোগান্তিতে। এগুলো বন্ধ থাকার কারণে মানুষের ব্যবসা বাণিজ্য অথবা ঘর বাড়ি বিল্ডিং করাতে অনেক সমস্যা হইতেছে। এটা যত দূরত্ব চালু হয় সেটাই আমরা সরকারের কাছে প্রত্যাশা করছি আর কি। এই সমস্যার ফলে শুধু যে প্ল্যান পাস হচ্ছে না, এখানে দৈনন্দিন অনেক কাজ কিন্তু এই সার্ভারের মাধ্যমে হয়ে থাকে। তো আমরা এটার জন্য খুবই আমরা বারবার রাজুককে এই ব্যাপারে বলতেছি এবং আশা করা যায় ঠিক হয়ে যাবে। বিষয়টি স্বীকার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, জনবল সংকটে সমস্যা সমাধানে দেরি হচ্ছে। আশ্বাস দেন 1 সপ্তাহের মধ্যে সার্ভার সচল করার। কোনো কারণে সচল না হলে সনাতন পদ্ধতিতে কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। খুব শীঘ্রই যদি আমাদেরকে আইসিটি মন্ত্রণালয় যদি সাপোর্ট দিয়ে এটা আমাদের সিকিউরিটি থ্রেটটা দূর করতে পারে, তাহলে আমরা আবার হয়তো 2 একদিন বন্ধ রেখে তারপরে হয়তো আমরা এটা চালু করতে পারি অনলাইনে, আর না হলে আমরা ম্যানুয়ালি চালু করব। রাজুকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা নিশ্চিতে আরও সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।
শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধারণ ক্ষমতা 3 গুণ বেশি বন্দী নরসিংদী জেলা কারাগারে। জায়গা সংকটে বয়স্ক, অসুস্থ সহ সব ধরনের বন্দীদের রাখা হচ্ছে একই কক্ষে। জুলাই অভ্যুত্থানের সময় হামলায় জরাজীর্ণ কারাগারটির অবকাঠামো আরও ক্ষতিগ্রস্ত হওয়ায় বেড়েছে বন্দীদের দুর্দশা। নরসিংদী জেলা কারাগারে ধারণ ক্ষমতা 344 জনের। বিপরীতে কারাগারটিতে রাখা হচ্ছে 9 শতাধিক বন্দীকে। সবাইকে থাকতে হচ্ছে গাদাগাদি পরিবেশে। এর মধ্যে গত বছর জুলাই অভ্যুত্থানে হামলার সময় আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কারাগারটি। খসে পড়ছে জরাজীর্ণ ভবনের পলেস্তারা। এছাড়া কারাগারের পাশে ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন কাজে উঁচু হয় সড়ক। এতে বৃষ্টির সময় কারাগারের ভিতর ঢুকে পড়ছে পানি। অসুস্থ রোগী এবং যে বয়োবৃদ্ধ যারা আছে সবাই প্রায় একসাথে হয়ে যায়, যে কারণে তাদের অসুস্থ রোগী আরো বেশি অসুস্থ হয়ে যেতেছে। জেলখানার নিরাপত্তা হুমকির মুখে, যেহেতু জেল মহাসড়ক উঁচা হয়ে যাওয়ার কারণে জেলটা নিচু হয়ে গেছে, এত করে নিরাপত্তা অবশ্যই বিঘ্নিত হবে। পরিবেশ ভালো না, আগের থেকে অনেক খারাপ। মশা মাসিয়ে আমার ময়লা চলে পানির থেকে আর এগুলো আমার খাওয়া হতে বেশি আগের থেকে সুবিধা নাই। বিদ্যমান সংকটে কিছু বন্দীকে কাশিমপুর কারাগারে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেল সুপার। কিছু বন্দীকে তাদের স্বাস্থ্যগত কথা, তাদের থাকার আবাসনের বিষয়টা বিবেচনায় রেখে এদেরও নিরাপদ রাখার জন্য এবং তাদেরও সুন্দর রাখার জন্য কাশিমপুরে আমরা কিছু বন্দী স্থানান্তর করছি। নরসিংদীতে 1983 সালে মহকুমা কারাগার প্রতিষ্ঠিত হয়। পরে 1988 সালে এটিকে জেলা কারাগার হিসেবে ঘোষণা করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণ বাজারে বসে কাঁঠালের হাট। সপ্তাহে 2 দিন কাঁঠাল বিক্রিকে কেন্দ্র করে জমে ওঠে 100 বছরের পুরনো হাটটি। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, হাটে লোক সমাগম কেমন দেখা যায়? বেচা বিক্রি নিয়ে বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ, সকাল থেকে আসলে আমি দেখাচ্ছিলাম যে এই ব্রাহ্মণ বাজার মৌলভীবাজারের একটি ঐতিহ্যবাহী বাজার। ঐতিহ্যবাহী এই কারণেই, কারণ এখানে যে মৌসুমী ফসল কাঁঠাল, এই কাঁঠালের জন্য বিখ্যাত। এটি মূলত বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ভরা মৌসুম থাকে কাঁঠালের, এবং আষাঢ় মাস পর্যন্ত কিন্তু এখানে কাঁঠালের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সকাল থেকে কিন্তু এখানে বেচা বিক্রি জমে উঠেছে। আমরা সকাল থেকেই দেখাচ্ছিলাম যে আসলে সকাল 7টা থেকে এখানে যারা কাঁঠাল স্থানীয়ভাবে উৎপাদন করেন সেই সব চাষিরা তারা বিভিন্ন মাধ্যমে, কেউ বাইসাইকেল নিয়ে, কেউ টমটম নিয়ে, কিংবা কেউ ঠেলাগাড়ি নিয়ে তাদের উৎপাদিত পণ্য যে কাঁঠাল সেটি কিন্তু তারা নিয়ে এই হাটে আসেন, এবং এখানে নিয়ে আসার পর এখানে স্থানীয় পর্যায়ে যে সব পাইকার রয়েছেন এবং দূর দূরান্ত থেকে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এইসব অঞ্চল থেকে যে পাইকাররা রয়েছেন তারা ছুটে আসেন এখানে, এবং এখান থেকে তারা কাঁঠাল ক্রয় করে দেশের বিভিন্ন প্রান্তে তারা পৌঁছে দেন এইসব কাঁঠাল। তো আমরা সকাল থেকে যেটি দেখছিলাম যে আসলে এখানে যে বিক্রেতা তারা বলছিলেন যে আসলে আজ থেকে 15-20 দিন আগেও কিন্তু এখানে ব্যাপক কাঁঠালের উপস্থিতি দেখা গিয়েছিল, এবং যেহেতু এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলে গেছে তারপরও কিন্তু এখানে স্থানীয় পর্যায়ে যেই সব উৎপাদিত কাঁঠাল, বিশেষ করে এখানকার যে টিলা অঞ্চল রয়েছে কিংবা যেসব গ্রাম অঞ্চল রয়েছে সেখানে কিন্তু এখানে কাঁঠাল উৎপাদন করেন এবং আনারস উৎপাদন হয়ে থাকে, সেগুলি কিন্তু নিয়েই চাষিরা এই বাজারে আসেন। এবং মৌসুম ভেদে আমরা আগেও জানিয়েছিলাম যে এখানে অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন কাঁঠালের হাট বসে, এবং এই 2 দিন অর্থাৎ প্রতিদিনই 20 টাকার কাঁঠাল কিন্তু বিক্রি হয়েছে গত। নিশ্চয়ই হাটটি জমে উঠুক, এটাই সকলের প্রত্যাশা। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ। লাল র্যাশ, খোস পাঁচড়া, হাম, রুবেলা সহ প্রতিদিন শতাধিক রোগী নানা উপসর্গ নিয়ে শিশু হাসপাতালের বহির্বিভাগে ভিড় করছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ভাইরাস জ্বরে আক্রান্ত। শিশুদের ত্বক সংবেদনশীল হওয়ায় এবং ডেঙ্গুর মৌসুম চলায় উপসর্গ দেখে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। 17 মাস বয়সী সাফানকে নিয়ে বিজয় সরণি থেকে শিশু হাসপাতালে এসেছেন মা নুপুর আক্তার। জ্বরে আক্রান্ত শিশুর মুখ ও সারা গায়ের সংক্রমণ ভাবনায় ফেলেছে তাকে। চিকিৎসকের জন্য অপেক্ষা করছেন আরেক মা আসমা আক্তার। সন্তানের জ্বর সেরে গেলেও সারা গায়ে লাল র্যাশ ও ফুসকুড়ি ওঠায় উদ্বিগ্ন তিনি। চর্মরোগে আক্রান্ত সন্তানকে নিয়ে প্রতিদিন 100 থেকে 150 জন অভিভাবক ভিড় করছেন শিশু হাসপাতালে।
জ্বরের জন্য হয়তো কান্না করে, ভালো লাগে না, খায় না। এই যে হাতের ভাঁজে ভাঁজে পুরো চুলকায় আর গলার নিচে পুরো শরীরে, রাত্রে ঘুমের মধ্যে অনেক চুলকায়। ব্যথা কমে না, জ্বরটা কমে গেছে, আবার এর মধ্যে রেগুলার। চিকিৎসকরা বলছেন স্ক্যাবিস বা খোসপাসরায় আক্রান্ত শিশুর ভিড় বেড়েছে। এ রোগ বেশ ছোঁয়াচে হওয়ায় সচেতন থাকার পরামর্শ তাদের। প্রায় 70 থেকে 80% আমাদের স্ক্যাবিস আসতেছে, যেটা হচ্ছে আপনার ছোঁয়াচে রোগ। ফ্যামিলির যেগুলো আসতেছে বেশিরভাগই দেখা গেল পুরো ফ্যামিলি নিয়ে আসতেছে। জ্বরের পরে, জ্বর আসার পরে দেখা গেল জ্বরটা ভালো হয়ে গেল, তার 1-2 দিন পর থেকে হোল বডিতে র্যাশ নিয়ে আসতেছে আমাদের কাছে। র্যাশ উঠলে আপনার হামের র্যাশ যেটা, এটা সম্পূর্ণ শরীরে উঠে, সাথে কিছু সিমটম থাকে, যেমন ঠান্ডা কাশি থাকে, কনজাংটিভাইটিস থাকে, আদার্স প্রবলেম থাকে। এগুলো সব মিলিয়ে 3টা আমাদের গ্রেড পয়েন্ট আছে হামের জন্য, এগুলো মিলতে হয়, মিললে আমরা সেটা হাম বলি। চিকিৎসা নিতে আসা শতাধিক শিশুর মধ্যে 30 থেকে 35 ভাগই ভাইরাস জ্বরে আক্রান্ত। হাম, জল বসন্ত বা চিকেন পক্স ও রুবেলা হতে পারে এ সংক্রমণের কারণ। লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেয়ার পরামর্শ। যদি বেশি কান্না করে, যদি খেতে না চায়, যদি বেশি বমি করে, বমি হলেও রক্ত যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নিকটস্থ অথবা জরুরি ভিত্তিতে হসপিটালে ডাক্তার দেখাতে হয়। আক্রান্ত শিশুদের পর্যাপ্ত বিশ্রাম ও প্রচুর পানি পান করার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ চিকিৎসকদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যার শঙ্কা দেখা দেয়ায় তিস্তা ব্যারাজের সবকটি গেট খুলে দেয়ায় পানি প্রবাহ স্থিতিশীল রয়েছে। এখনও ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, টানা বৃষ্টি ও উজানের ঢলে রবিবার তিস্তার পানি বাড়তে থাকে। যে কোনো সময় বিপদসীমা বরাবর পানি প্রবাহিত হয়ে নদী তীরের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দেয়। পানি প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে রাতেই তিস্তা ব্যারাজের 44টি গেট খুলে দেয় পানি উন্নয়ন বোর্ড। সকালে ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে রাতেও একই অবস্থানে প্রবাহিত হচ্ছিল তিস্তা নদীর পানি। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, বর্তমানে তিস্তার পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখুন, আজকে যেমনটি আমরা জেনেছি যে সকাল থেকে কিন্তু তিস্তা নদীর পানি নিম্ন অঞ্চলে কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেমনটি জেনেছি যে গতকাল সন্ধ্যা থেকে পানির পরিমাণ কিন্তু বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে তিস্তা তীরবর্তী যে নিম্নাঞ্চল আছে সেই নিম্নাঞ্চলে কিন্তু প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্প মেয়াদী একটি বন্যার কিন্তু আশঙ্কা করছিলেন তারা। তবে আমরা সকালে যেটি দেখেছি যে পানি কিন্তু স্থির অবস্থায় আছে এবং যে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছিল সেখানে কিন্তু পানি বন্দী অবস্থায় আছে। তবে আমরা লালমনিরহাটের বিভিন্ন অঞ্চলে খোঁজ নিয়ে দেখেছি এখনো কিন্তু পানিবন্দির সংখ্যা শুরু হয়নি, অর্থাৎ মানুষের ঘরে পানি প্রবেশ করেনি। তবে বীজতলা এবং অন্যান্য ফসলি জমিতে কিন্তু পানি প্রবেশ করেছে। সবচেয়ে বেশি আমরা খোঁজ পেয়েছি যে মহিষখচার, গোবর্ধন এলাকা, পাশাপাশি যে সদর উপজেলার কালমাটি এবং বাগডোগরা এলাকায় কিন্তু কিছু কিছু এলাকায় পানি প্রবেশ করেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে ভারতের উজানে কিন্তু অতিরিক্ত ভারী বর্ষণের কারণে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে পানি প্রবেশ করছে। তার ফলে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সেচ পয়েন্ট তিস্তা ব্যারেজের 44টি গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্তারা বলছেন যে এখন পর্যন্ত বড় ধরনের বন্যার সম্ভাবনা নেই, তবে নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে বলে তারা ধারণা করছেন। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী। সমালোচনার মুখে ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় রোডে 200 বছরের পুরনো বাড়ি আর ভাঙা হচ্ছে না। আগামী প্রজন্মের জন্য ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ করবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। গবেষকরা জানিয়েছেন বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের নয়, রণদা প্রসাদ সাহার। যদিও এ নিয়ে ভারতের বিবৃতি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ময়মনসিংহের পূর্বপুরুষের বাড়ি ভাঙা হচ্ছে, এরকম একটি খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ভারত সরকারের পক্ষ থেকে গত 15 জুলাই বিবৃতিও দেয়া হয়, যা নিয়ে সৃষ্টি হয় ব্যাপক সমালোচনা।
200 বছরের পুরনো বাড়িটির মালিকানা নিয়ে মাঠে নামে জেলা প্রশাসন। তবে ভাঙা বাড়িটি সত্যজিৎ রায়ের নয়, রণদা প্রসাদ সাহার বলে জানান গবেষকরা। উনাকে এই দান স্বরূপ এই সূর্যকান্ত এই জায়গাটা দিয়েছিলেন, সেই সূর্যকান্তের দানের এই বাড়িতেই রণদা প্রসাদ তার একটা অস্থায়ী বাসভবন, এটা টাঙ্গাইলের পরে দ্বিতীয় বাসভবন তিনি তৈরি করেন। আগামী প্রজন্মকে ইতিহাস জানাতে প্রাচীন স্থাপনাটিকে সংরক্ষণের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। প্রাচীনকালেরই ছিল, এটা কেন ভাঙ্গা হলো, এটা আমরা জবাব চাই, এটা নির্মাণ করে দেওয়া হোক। সরকারের কোনোভাবে এটা ঠিক হয়নি যে এটা ভেঙে ফেলা, আমাদের অনেক স্মৃতি আসলে ওই জায়গায়। সমালোচনার মধ্যে বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখার কথা জানায় শিশু একাডেমি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাড়িটি সংরক্ষণের ব্যবস্থা নেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বাড়িটি সরেজমিনে পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট কাগজপত্র শিশু একাডেমি থেকে সংগ্রহ করে একটা আবেদন আমি আমার ঊর্ধ্বতন অফিসে প্রেরণ করেছি। ঊর্ধ্বতন অফিসের নির্দেশনা মোতাবেক আমি পরবর্তী এই বাড়ির বিষয়ে সিদ্ধান্ত হব। 2012 সালে শিশু একাডেমির জন্য বাড়িটির 24% জমিতে একতলা ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। গত 25 জুন থেকে ভাঙার কাজ শুরু করেছিল স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।